আজকের গল্প নিজের মেয়ে। লিখেছেন ঋতুপর্ণা রুদ্র। রানু জোরে জোরে হাঁটছিল। রাস্তাটা ভাঙা গর্ত, কোথাও কোথাও জল জমে আছে। কদিন খুব বৃষ্টি, রাস্তারও তাই এই অবস্থা। ফের সেই পুজোর সময় কাজ হবে মনে হয়। আজ সব বাড়ি থেকে ছুটি নিয়েছে ও। ভেবেছিল সকাল 7টার মধ্যে হিয়া দিদির বাড়ি পৌঁছে যাবে। দেখো না, দেখো দেরি হয়ে গেল। রানুর মনটা খুব খারাপ। হিয়া দিদি আজ কাকাবাবুকে নিয়ে চলে যাবে অনেক দূরে, মুম্বাই বলে একটা জায়গায়। ট্রেনে নাকি 2 দিন লাগে সেখানে যেতে। কত দূর রানুর আন্দাজ হয় না। সকালে পৌঁছে একটু পরোটা আলু চচ্চড়ি করে দেবে, ট্রেনে নিয়ে যাবে ওরা। বাইরের খাবার কাকাবাবু খেতে ভালোবাসেন না। রানু যখন অনেক ছোট, সবে বিয়ে হয়েছে, এ পাড়ায় প্রথম আসা, তখন কাকিমার কাছে কাজ নেওয়া। ওর বর বাস কন্ডাক্টর দেবু প্রথম প্রথম খুব আদর্শভাগ দেখাতো, কিন্তু অল্প কদিনই রানু বুঝলো রোজগারের বেশিরভাগ নেশা করেই উড়িয়ে দেয় দেবু। রোজগারও অতি সামান্য। ঘর চালাতে গেলে তাকেও কিছু করতে হবে। সেই শুরু লোকের বাড়ির কাজ। পাশের বাড়ির কবিতাদি প্রথম নিয়ে গেল কাকিমার কাছে। হিয়া দিদি তখন কলেজে পড়ে। কাকিমা দেখে বলেছিলেন, ও মা, এ তো বাচ্চা মেয়ে রে, হিয়া থেকেও ছোট, এর মধ্যে বিয়ে হয়ে গেছে, তা কাজকর্ম পারবে তো? একটু শিখিয়ে নেবে কাকিমা, ও গাঁয়ের মেয়ে, তোমাদের রান্নাবান্না তো জানে না। রানুও বহাল হয়ে গেল। দোতলা বাড়ি, এতগুলো ঘর, হাঁটুর ব্যথা নিয়ে কাকিমার খুব কষ্ট হতো। দেবু বেরিয়ে গেলেই তখন রানু চলে আসতো এই বাড়ি। কাকিমার হাতে হাতে সব কাজ, রান্নাও শিখে নিল। কত বছর হয়ে গেল। রানুর মেয়ে এখন 15 পেরিয়েছে, সামনের বছর মাধ্যমিক দেবে। ছেলে ক্লাস 8। দেবুর কোনো পরিবর্তন নেই। নেশা করে আসা, জুয়া খেলা সবই চলছে। সংসারে টাকা পয়সা দেয় খুবই সামান্য। রানু কিছু বলতে গেলেই মারধর করে। ইদানিং রানু তাই ওর সাথে কথাই বলে না প্রায়। বিছানাও আলাদা। ছেলে মেয়েকে নিয়ে রানু ঘরে শোয়, বারান্দায় দেবুর বিছানা। ও বাড়িতেও কত পরিবর্তন। হিয়া দিদি কলেজ পাশ করে বেরিয়ে চাকরি পেল, তারপর নিজেই বিয়ে করলো। জামাইবাবু খুব সুন্দর দেখতে, বাড়িও ভালো। বিরাট করে বিয়ে দিয়েছিল কাকাবাবু। রানু, তুই কিন্তু সব বাড়ি থেকে ছুটি নিয়ে 1 সপ্তাহ এ বাড়িতে থাকবি। মেয়ের বিয়ে, কত কাজ বলতো। তোর কাকিমার বাতের ব্যথা নিয়ে সব দিকে পারবে না। মেয়ে বুবু তখন ছোট, তাকে নিয়ে রানু প্রায় 10 দিন ছিল ও বাড়িতে। ওরা চিরকাল বড্ড ভালোবাসে তাকে। কত সুন্দর শাড়ি পেয়েছিল রানু। বুবুর জন্যও নতুন জামা এনেছিলেন কাকাবাবু। বিয়ে হয়ে যাবার পরে কাকিমা আবার আলাদা করে 500 টাকা দিল রানুকে। একই কাকিমা, তুমি যে বলো আমি তোমাদের মেয়ে, তাহলে টাকা কিসের? ও টাকা নেব না আমি। কাকাবাবুর ধমক কি তখন। শোন রানু, ও টাকা তোকে দিইনি, ও টাকা বুবুর। কাল আমার সাথে যাবি, বাজারের ব্যাংকটাতে তোর নামে একটা অ্যাকাউন্ট খুলে দেব। মাসে মাসে যেমন পারবি জমাবি, না হলে সব দেবু এসে তো কেড়ে নিয়ে যায় তোর থেকে। মেয়ের ভবিষ্যৎ আছে তো। আজও সেই ব্যাংকে টাকা রাখে রানু। ব্যাংকের বই কাকাবাবুর কাছেই থাকতো। কাল কাকাবাবুর ডেকে সব কাগজপত্র দিয়ে দিলেন রানুকে। রানুমা, আমি তো আর কলকাতায় থাকবো না রে, তুই এবার বুঝে নে। তোর ব্যাংকে প্রায় 40,000 আছে এখন। আর এই দুটো ফিক্সডের কাগজ মনে আছে তো, প্রায় 1,20,000 মতো মেয়াদ শেষে পাবি। খবরদার দেবুকে দিবি না, খুব দরকার ছাড়া তুলবি না। এটা তোরা ছেলে মেয়ের ভবিষ্যৎ। রানুর চোখে জল তখন। চিরকাল কাকাবাবুই তো সব দেখতেন, একা কী করবে সে? তবুও মাথা নেড়েছিল। রান্নার ঘরে সবার জন্য চা স্যান্ডউইচ বানালো রানু। কাকিমার কাছে শেখা, এ বাড়িতে সবার প্রিয়। আজ তো বাড়িতে অনেক লোক, হিয়া দিদি, জামাইবাবু, দিদির ছেলে সোহম। কাকাবাবুর অফিসে 2জন আবার দেখা করতে এসেছে, চলে যাবেন বলে। সবাইকে দিয়ে নিজেও খেয়ে নিল রানু। তারপর দুপুরে রান্না করবে, হালকা মাছের ঝোল ভাত আর ট্রেনের টিফিন। খেয়ে নিয়েই বেরিয়ে যাবে ওরা। রাতের ট্রেন। কিছু জিনিসপত্র আগেই কোম্পানির লোকেরা এসে বেঁধে ছেঁধে বোম্বে পাঠিয়ে দিয়েছে। জামা কাপড় আর যা যা ছোটোখাটো জিনিস 5টা বড় সুটকেসে 2টো ব্যাগে ঠেসে ভরেছে রানু আর হিয়া মিলে। আরও কত জিনিস যে রয়েছে। রানুমা, যা যা রইল
আমার এই সিঙ্গেল খাট, এই ছোট আলমারি আর রান্নাঘরের সব তুই নিয়ে যাস একটা ভ্যান ডেকে। এই নে 200 টাকা ভাড়া। হিয়া দিদির ইচ্ছে ছিল রান্নাঘরের সব জিনিস অল্প দামে বিক্রি করার, কিন্তু কাকাবাবু রানুকে দিতে চান। এই নিয়ে বেশ তর্ক হলো বাবা মেয়ের। বাপি, আমার বোম্বের ফ্ল্যাটে তো সবই আছে, এত বাসন মিক্সি নিয়ে গিয়ে রাখবো কোথায় বলো তো? আজকাল সবই বিক্রি হয়, অনলাইনে ছবি দিয়ে দিই, বাড়িতে এসে লোকে নিয়ে যাবে, যা পাওয়া যায়। তোমার জামাইও তাই বলছিল। এমন বলিস না মামনি, তোর মায়ের হাতে গড়া রান্নাঘরের জিনিস সব অচেনা লোক এসে নিয়ে যাবে, তার থেকে রানুর কাছে থাক। 17-18 বছর ধরে ও তো ব্যবহার করছে এগুলো, ও তো আমার বাড়ির একজন। বাপি, আমি জানি ও ভালো করেই কাজ করে, মেয়েটাও ভালো, কিন্তু শেষ পর্যন্ত কাজের লোক তো। তুমি আর মা তোমরা বড্ড প্রশ্রয় দিয়ে এসেছো ওকে, মুম্বাইতে এরকম ভাবাই যায় না। মামনি, তোর মায়ের শেষ সময়ে ও যা করেছিল তা আমি কখনোই ভুলব না। এই নিয়ে আর কথা বাড়াস না, সামান্য কটা জিনিস ওর কাছেই থাক। কথায় ইতি টেনে দেন কাকাবাবু। চোখের জল মুছে নেয় রানু। এত বাসন, মিক্সি, স্টোভ নিয়ে কোথায় রাখবে ও? জানে না। এক ফালি বারান্দায় রান্না, তবে তক্তপোষের পাশে এই খাট আর আলমারি রাখার জায়গা হয়ে যাবে। মেয়েটাকে আলাদা খাট দিতে চাই রানু। কত পড়ার চাপ ওর, একটু ভালো করে ঘুমের দরকার। বাসনকোসন বস্তায় ভরে আলমারির মাথায় রেখে দেবে, দরকার পড়লে নামাবে। খালি প্রেসার কুকারটা ব্যবহার করবে। এই বাড়িটা বিক্রি করে দিয়েছে জামাইবাবু, অনেক টাকা পাওয়া গেছে শুনেছে। এত বড় বাড়ি, বাগানে কাকিমার নিজের হাতে পোঁতা সব ফুল গাছ, টগর, জবা, স্বর্ণচাঁপা, স্থলপদ্ম, শেষের দিকে রানুই তুলে আনতো পুজোর ফুল। ঠাকুরকে সন্ধে দেওয়া, সকালে মালা পরানো, সবই ওর কাজ হয়ে গেছিল। কাকিমা শেষের দিকে আর বিছানা থেকে উঠতে পারত না। যেদিন কাকিমা অসুস্থ হয়ে গেলেন, রানু একাই ছিল বাড়িতে। কাকু গেছিল বন্ধুর বাড়ি। ফোন করে ডেকে নেয় রানু। তারপর হাসপাতালে দিলেও আর জ্ঞান আসেনি কাকিমার। 7 দিন বাদে চলে গেলেন। বছরখানেক হয়ে গেল, দিয়া দিদি বার কয়েক এসেছে এর মধ্যে, কিন্তু দিদির স্কুলের চাকরি, ছেলের স্কুল সব সামলে বারবার কলকাতায় আসা মুশকিল। কাকাবাবুর শরীরও ভালো থাকে না। হিয়া দিদি আর জামাইবাবু এসে এবারে অনেক বোঝালো কাকাবাবুকে। বাবা, তুমি তো জানো বোম্বেতে থাকার জায়গার কি সমস্যা, ওখানে আমাদের কাজেরও খুব চাপ, বারবার আসা সম্ভব নয়। তোমারও তো বয়স বাড়ছে, কতদিন একা থাকবে বলো তো? আমরা এখন 1 BHKতে থাকি। এই বাড়িটা বিক্রি করে দাও, আর আমরা ওটাও বিক্রি করে সব টাকা মিলিয়ে একটা বড় 2 BHK কিনি, সবাই একসাথে থাকবো। সোহমের জন্য মন খারাপ করো, ওকেও তুমি কাছে পাবে, আমিও তোমাকে দেখতে পারবো। অনেক ভাবনা চিন্তা করে কাকাবাবু রাজি হয়ে গেলেন। আজ যাবার সময় মুখ দেখে রানু বুঝতে পারছে খুব মন খারাপ করছে ওনার। কিছুই খেলেন না প্রায়। রানুর মাথায় হাত বুলিয়ে চুপ করে গাড়িতে গিয়ে বসলেন। গাড়ি চলে যাবার পর রানু এঘর ওঘর ঘুরে বেড়ায়। বাগানের ফুল গাছগুলোয় ফুল ফুটে রয়েছে, ফুল আজ আর কেউ তোলেনি। একটু বাদে দেবু আসবে ওর বন্ধুর ভ্যান রিক্সা নিয়ে। আর একটা জিনিস নেয়নি হিয়া দিদি, কাকিমার ঠাকুরের সিংহাসন। শুধু পেতলের বাসনগুলো নিয়েছে। কোথায় রাখবে জানে না। তবু রানু একটা ছোট প্লাস্টিকে গুছিয়ে নেয় মা লক্ষ্মীর ছোট মূর্তি, বালগোপাল, চন্দন পাতা, ধূপের প্যাকেট। হু হু করে মনটা ওর। কাকিমার কি আদরের ছিল। এরা আজ দেখো রানু না নিয়ে গেলে এভাবেই পড়ে থাকবে, আর কেউ জল দেবে না ওদের। ঠাকুর, তুমি বড় নিষ্ঠুর, কেন কাকিমাকে নিয়ে গেলে তোমার কাছে এত তাড়াতাড়ি? এখন থাকো রানু ছোট্ট ঘরে, এত বড় বাড়ি ছেড়ে শুধু নকুলদানা পাবে, বুঝবে মজা। দেবু এসে গেছে, সব বেঁধে নেয় ভ্যান রিক্সায়। তালা দিয়ে পাশের বাড়ির অলকা মাসিমার কাছে চাবি দিয়ে দেয় রানু। যারা কিনেছে তারা কাল এসে চাবি নিয়ে বাড়ির দখল নেবে। হাঁটতে হাঁটতে বারবার পিছু ফিরে চায় রানু। অন্ধকার বাড়িটা, মনে হয় কাকিমা যেন একা বারান্দায় দাঁড়িয়ে আছেন, কেউ ওনাকে নিয়ে যায়নি। দেবু তাড়া দেয় ওকে। চোখের জল মুছে রানুও এগোয়। আনমনে একটু হাত নাড়ে কাকিমার কথা ভেবে। চিন্তা করো না কাকিমা, আমি দেখব তোমার ঠাকুরদের, জল দেব দুবেলা। কাকাবাবু মেয়ের কাছে ভালো থাকবেন, তুমিও ভালো থেকো। বাড়ি ফিরে সব জিনিস গোছাতে অনেক সময় লেগে গেল। ঠাকুরের আসন রেখে ঝুলিয়ে দেওয়ালে টানালো। খেয়ে শুতে শুতে কত রাত। এবার নতুন একটা কাজ খুঁজতে হবে।
না হলে দিন দিন সংসারের খরচ যা বাড়ছে সামলানো দায় হয়ে পড়বে। কদিন মনটা বড় খারাপ ছিল, তারপর সময়ের সাথে কিছুটা ফিকে হলো। কাকাবাবু গিয়ে ফোন করে পৌঁছে সংবাদ দিয়েছিলেন, আর ফোন করেননি। গণেশ পুজোর দিন রানু নিজেই ফোন করলো। ওদিকে তো খুব বড় করে হয় গণেশ পুজো, হিয়া দিদির কাছে গল্প শুনেছে। এ বাড়িতে কাকিমাও করতেন। রানু মালপোয়া আর লাড্ডু বানাতো, ছেলেমেয়েরাও গিয়ে প্রসাদ খেত। আজ কি মনে হলো 4টে লাড্ডু দোকান থেকে কিনে কাকিমা ঠাকুরের সামনে রাখে রানু। ফোন বাজছে। কাকাবাবু? হ্যাঁ রে রানু, বল। তোরা সবাই ভালো তো? ভালো আছি কাকাবাবু, আপনি কেমন আছেন? হিয়া দিদি, জামাইবাবু, সোহম। ওখানে গণেশ পুজো কেমন দেখছেন? শরীর ভালো আছে তো? ওষুধ নিয়মিত খান? প্রশ্নের ঝড় থামলে কাকাবাবু শুকনো গলায় উত্তর আসে, সবাই ভালো আছে রে, আমি বেরোইনি তাই পুজো দেখা হয়নি। গলার স্বরে কী যেন ছিল কাকাবাবুর। রানু থমকে যায়। দু একটা মামুলি কথার পরে ফোন নামিয়ে রাখে। সারাদিন কাজের ফাঁকে ফাঁকে মনের মধ্যে ঘুরতেই থাকে কথাটা। কি হয়েছে ওনার? শরীর ঠিক আছে তো? মেয়ের কাছে, নাতির কাছে আছেন, মন তো ভালো থাকার কথা। সেদিন একবারই কাজে যাবার সময় একটু ঘুরপথে কাকিমার বাড়ির সামনে দিয়ে যায়। না গেলেই ভালো হতো। যারা কিনেছে তারা সব ফুল গাছ কেটে ফেলে জায়গাটা বাঁধিয়ে গাড়ি রেখেছে। শুধু গেটের কাছে সাদা জবার গাছটা আছে। কি মনে হতে গাছের একটা ডাল ভেঙে আনে রানু। বাড়ি এসে একটা টবে ডালটা পুঁতে দেয়। বুবুমা, সকালে রোজ এই গাছটায় জল দিবি তো? খুব সুন্দর সাদা জবা ফুটবে রে। কাকিমা ঠাকুরদের সাজিয়ে দেব, ওরা খুশি হবেন জানিস। পুজোর মুখে গাছটায় সত্যিই ফুল ফুটতে শুরু করলো। বুবু আর টুবুও খুব খুশি। গাছ থেকে কে ফুল নিয়ে ঠাকুরের কাছে দেবে সেই নিয়ে দুজনের রোজ ঝগড়া হয়। সন্ধ্যে 7টা নাগাদ সব কাজ শেষ করে রানু ফিরছিল। বাতাসে একটা হিম হিম ভাব। হঠাৎ মনে হলো ব্যাগে ফোনটা বাজছে। হ্যালো, কাকাবাবু বলছি রে। রানুর গলায় উচ্ছ্বাস ঝরে পড়ে। কেমন আছেন? ওখানে পুজোর প্যান্ডেল হয়েছে? হিয়া দিদি কেমন আছে? একটু চুপ করে থেকে কাকাবাবু বললেন, আমি ভালো নেই রে, একদম ভালো নেই। এখানে কিচ্ছু ভালো লাগে না। কি হয়েছে বলুন না, শরীর ঠিক আছে তো? এখানে আমার আসা উচিত হয়নি রে রানু, বড্ড বোকামি করেছি। তুই জানিস এখানে ওরা আমার টাকাগুলো দিয়ে একটা 2 ঘরের ফ্ল্যাট কিনেছে। একটা ঘরে হিয়ারা আর একটা ঘরে সোহম থাকে তার কুকুরদের নিয়ে। আমার কোনো ঘর নেই। একটা ছোট বারান্দা, তাতে এক ফালি বিছানায় আমি শুই। পাখা লাগানোর জায়গা নেই, ছোট টেবিল ফ্যান। কোনো বই কাগজ নেই। আমাকে কোথাও বেরোতে দেয় না, বলে আমি নাকি কোথাও গেলে পথ হারিয়ে ফেলবো। হাঁপাচ্ছেন। কাকাবাবু বোধহয় কাঁদছেন। রানু কি বলবে ভেবে পায় না। খাওয়া দাওয়া ঠিক মতো করছেন তো? ঘরে বসে টিভি দেখবেন। খাওয়ার কথা আর বলিস না রানু, ওদের একজন বাই সকালে এসে কী ছাই রেঁধে দিয়ে যায়, আমি কিছুই খেতে পারি না। বাঙালি রান্না নয় রে, দুবেলাই রুটি, রোজই নিরামিষ। ওরা তো অফিসে খায় দিনের বেলা, আমার গলা দিয়ে কিছু নামে না। রাত্রিরে দুধ মুড়ি খেয়ে শুয়ে পড়ি। তাহলে কি করবেন কাকাবাবু? হিয়া দিদিকে বলুন না আপনার কি অসুবিধা হচ্ছে। নিজের সন্তানকে আর চিনতে পারি না রে রানু। আমার পেনশনটা এখানে ব্যাংকে নিয়ে এসেছে। ওই একদিনই আমায় নিয়ে যায়। টাকা তোলার সাথে সাথে খরচ বাবদ সবটাই নিয়ে নেয়। খুব বললে 500 টাকা দেয় পুরো মাসের জন্য। তাই দিয়ে ফোনে পয়সা ভরালাম। আর টিভির কথা বলছিস, সে ওদের শোবার ঘরে, আমি ঢুকি না তো, দেখব কি। হঠাৎ রানুর অসম্ভব রাগ হয়। আপনি চলে আসুন তো কাকাবাবু, এখানে ফিরে আসুন। থাকতে হবে না ওখানে। ওরা বেশি কিছু বললে সোজা থানায় চলে যাবেন। আমি সেদিন টিভিতে দেখেছি বয়স্ক মানুষেরা এরকম থানায় গিয়ে নিজের ছেলে মেয়ের অত্যাচারের কথা বলছে। রানু এখনও বেঁচে আছে। আমিও আপনার মেয়ে, আমার কাছে এসে থাকুন। রানুর কথায় কী যে জোর পান, গলাটা পাল্টে যায়। হ্যাঁ, ঠিকই বলেছিস, আমি থাকবো না এখানে। দেখছি কি করা যায়। তুই সাবধানে থাকবি, আমি পরে ফোন করব। ফিরে এসে রানু বলে, বুঝলি বুবু, লেখাপড়া শিখে এমন জানোয়ার হোস না যেন। বাপের টাকা কটা হাতিয়ে নিয়ে তাকে কি কষ্ট না দিচ্ছে। ছি ছি, এরা আবার ভদ্রলোক। নিজের মনে আরও গজগজ করে চলে সে। পুজো কেটে গিয়ে কালী পুজো পেরিয়ে গেল।
রানুর একটু জ্বর জ্বর। আজ আর কোনো বাড়ি কাজে যায়নি। বুবু ভাতে ভাত করেছিল। দুই ভাই বোন খেয়ে স্কুলে গেল। বেলার দিকে রানু উঠে স্নান করে ঠাকুরকে বাতাসার জল দিল, দুটো ফুল দিল গাছ থেকে। প্রণাম করছে, শোনে ফোন বাজছে। হ্যালো রানু, তুই কোথায় আছিস? কাকাবাবু, আপনি কেমন আছেন? একবারও আর ফোন করেননি। আমি ফোন করলে বলছে অফ আছে। খুব চিন্তা করছি কদিন। শোন আগে, এখন একবার ক্লাবের মোড়ে আসতে পারবি? ওখানে কি আছে? তুই আয় না, এলে বলছি। তালা দিয়ে রানু 5 মিনিটে ক্লাবের পাশে। কাকাবাবু দাঁড়িয়ে আছেন, রোগা হয়ে গেছেন, আরও যেন বুড়ো হয়ে গেছেন, কিন্তু মুখে হাসি ধরছে না। রানু প্রণাম করতেই বললেন, আয় আমার সাথে। ক্লাবের পাশের গলিতে মিত্তিরদের বাড়িতে একতলায় কাকাবাবু একটা ঘর নিয়েছেন। প্রণবেশ মিত্তির কাকাবাবুর ছোটবেলার বন্ধু। বুঝলি, প্রণবেশ বলল, তুই আপাতত এই ঘরে থাক। বিছানা, বালিশ, ওদের একটা পুরনো ফ্রিজ সব দিয়েছে। কাল এসেছি। তোকে যখন ফোন করেছিলাম সেদিন ওকেও করেছিলাম। সব শুনে ও বলল চলে আসতে। ওরা সবাই বেরিয়ে যেতে নিজেই একদিন ব্যাংকে গেলাম, ব্যবস্থা করে আবার পেনশন এখানে ট্রান্সফার করে নিয়েছি। প্রণবেশ খুব সাহায্য করেছে। আমার এখানকার একটা ব্যাংকে সামান্য কিছু টাকা ছিল, হিয়ারা জানতো না। জানলে বাঁচাতে পারতাম না। কিছুদিন ওই টাকাই চলে যাবে, তারপর পেনশন ভরসা। তবু তো নিজের মতো থাকতে পারবো। ওখানে থাকলে আমি মরেই যেতাম। ওসব কথা আর মনেও আনবেন না। ভালো করেছেন। ওদের না বলে এসেছেন নাকি? বললে আসতে দিত নাকি? মাসে 27,000 টাকা পেনশন ওদের চলে গেল তো। তুই চিন্তা করতে পারবি না, একটা রুটি বেশি খেলে আমায় কথা শোনাতো। বেশি রুটি করতে ওদের বাই রাগ করে। বেশি খেয়ে শরীর খারাপ করলে ওদের ডাক্তার দেখানোর সময় নেই। এমনই সব কথা। তোর মাসিমার কত গয়না ছিল, যাওয়া মাত্র লকারে রাখবে বলে আমার থেকে নিয়ে নিল। আর কত বলবো? আর বলতে হবে না কাকাবাবু। দুপুরে খেয়েছেন কিছু? খেলাম তো প্রণবেশের বাড়ি। ভাত, মাছের ঝোল, চিকেন, আরও কত কি বানিয়েছিল। কতদিন বাদে মাছ খেলাম। তবে এবার একটা ব্যবস্থা করতে হবে। রোজ রোজ ওদের বাড়ি খাওয়া তো ভালো দেখায় না। বিকেলের মধ্যে রানু দেবুকে নিয়ে এলো, সাথে আলমারি, ঠাকুরের সিংহাসন, সাদা জবার গাছ। ছোট্ট রান্নার জায়গায় সব পুরনো বাসন ছোট গ্যাস দিয়ে সাজিয়ে ফেলল। ফ্রিজের উপর কাকিমার হাসি মুখের ছবি। ঘরে ঠাকুরের সিংহাসন বসিয়ে প্রদীপ জ্বালিয়ে প্রণাম করে রানু বলল, দেখুন তো কাকাবাবু, কাকিমার ঠাকুরের আসন কেমন গুছিয়ে রেখেছিলাম। আর এই জবা গাছটা চেনা লাগছে? কাকিমার হাতে লাগানো, রোজ ফুল দেয়। কমল কাগজওয়ালাকে বলে দিয়েছি কাল থেকে আপনাকে কাগজ দিয়ে যাবে, আগে যেমন দিত। আর কাল গিয়ে একটা টিভি কিনে আনবেন। আমার ব্যাংকের বই থেকে টাকা তুলে নেবেন দরকার হলে। না বললে কিন্তু খুব রাগ করব। সকালে এসে আমি চা জলখাবার বানিয়ে দেব, আর দুপুরের খাবার। রাতে রুটি তরকারি করে দিয়ে যাব। হিয়া দিদি একদিন ঠিক নিজের ভুল বুঝতে পারবে কাকাবাবু। একটা ছেলে তো আছে, দেখবেন। ঠিক বলেছিস রে রানু, ভুল বুঝলেই ভালো। তবে আমি আর যোগাযোগ রাখতে চাই না। আর কে বলেছে তোর টাকায় টিভি কিনতে আমার আপত্তি? কোনো আপত্তি নেই। রক্তের সম্পর্কই কি সব রে? তুই তো আমার আসল মেয়ে। রানুর মাথায় হাত রাখেন বিভাস। ঠাকুরের সিংহাসনের সামনে থেকে ধূপের মিষ্টি গন্ধ সারা ঘরে ছড়িয়ে পড়ে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। গল্পটি প্রিয়জনদের সাথে শেয়ারও করতে পারেন।